ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে বিহার জিকের আজকে 13 নম্বর পার্ট নিয়ে এসেছি। কারণ তোমরা দেখতে পেয়েছো যে পরীক্ষার ঘন্টা বেজে গেছে। তোমরা কালকে একটা এক্সেন্ডেল জেডিইউ মানে নীতিশ কুমারের পার্টি থেকেও বেরিয়ে গেছে 4.0 প্রক্রিয়া সম্বন্ধে, এবং তোমরা দেখলে এডুকেশন মিনিস্টারও কিন্তু বলেছে মে মাসে। আর কালকে তোমরা নোটিশ পেলে বা ভিডিও বানিয়েছিলাম যে স্টেট পাস করার যে সার্টিফিকেটটা দেবে তা ডিস্ট্রিক্ট ওয়ে পাঠিয়ে দিয়েছে। খুব তাড়াতাড়ি তার ডেটটা অ্যানাউন্স হয়ে যাবে। আর কালকে একটা ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, তোমরা হয়তো ভিডিওটা ঠিকঠাক দেখোনি, দেখলে কনফিউজটা থাকতো না। অনেকজন মেসেজ করছে বা ফোন করছে, স্যার আমার ওয়েব কপি আছে, এডমিট নেই, এডমিট আছে বা ওয়েব কপি নেই। আমি বলেছিলাম অবলিক তোমাদের কাছে দুটো ডকুমেন্টস লাগবে। একটা আধার কার্ড ম্যান্ডেটারি ধরে নাও, আধার কার্ড বা ভোটার কার্ড, এটা তো সবারই কাছে থাকে, আধার কার্ড তো থাকবেই, না থাকলে ভোটার কার্ড আছে। আর একটা লাগবে ওয়েব কপি অথবা এডমিট কার্ড, দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। তো অত ঘাবড়ালে কিছু হবে না। আশা করি তোমাদের এই চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইবার আছো তাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে তারা যেন একটা ডেট ছিল 18 তারিখের মধ্যে ওয়েব কপিটা ডাউনলোড করে রেখে দেয়। ওটা লাস্ট ডেট ছিল, কারণ আমি সবাইকে বলে দিয়েছিলাম। এবার যারা রাখোনি আর তাদের তাহলে অ্যাডমিট আছে, অ্যাডমিট দিয়ে নেবে। আর না, দুটোই না থাকলে পাবে না এরকম ভাববে না, পাবে, একটু হ্যারাসমেন্ট হবে, বিহারে যেতে হবে, অ্যাপ্লিকেশন এখানে প্রসেস কিছু আছে, তুমি অথেন্টিক পাবে। তোমার কাছে দুটো না থাকলেও তুমি পাবে, সেটা দেরি হতে পারে, তোমাকে বারবার যেতে হতে পারে, কিছু একটা হবে। তো চলো আজকে যে আমরা ভিডিওটা এসেছি, যারা 4.0 দিচ্ছ তারা অবশ্যই এই সিরিজটা অবশ্যই দেখিও। আজকে এর হচ্ছে 13তম পার্ট। এর আগে আমরা 12টা পার্ট করেছি। তো যারা দেখোনি ওই 12টা পার্ট অবশ্যই দেখতে শুরু করে দাও, এটা দেখার পর বা আগে। আর সব নোটগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। যারা পিডিএফ চাইছো তারা অ্যাপটা ডাউনলোড করে নাও, তাহলে পিডিএফটা পেয়ে যাবে। নেক্সট দেখো, এর আগে আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। তো কি কোশ্চেনটা আছে, বলছে রাবড়ি দেবী ইজ দ্য ওয়াইফ অফ হুইচ চিফ মিনিস্টার অফ বিহার। মানে রাবড়ি দেবী কোন বিহারের কোন চিফ মিনিস্টারের ওয়াইফ, এবং রাবড়ি দেবীও কিন্তু একজন মহিলা চিফ মিনিস্টার, বিহারের কিন্তু চিফ মিনিস্টার হয়েছিল। তাহলে সেটা কিন্তু কি হবে, মানে রাবড়ি দেবী হচ্ছে একমাত্র কিন্তু চিফ মিনিস্টার, বিহারের মহিলা চিফ মিনিস্টার। তো এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের আরজেডি মানে যে লিডার লালু প্রসাদ যাদব, তার ওয়াইফ। তাহলে অ্যান্সারটা হবে লালু প্রসাদ যাদব। চলো, কারণ ডোমিসাইল হচ্ছে না তা বলে কিন্তু বাইরের ছেলেদেরকে আটকাতে গেলে কিন্তু এই বিহার জিকের উপর বেশি জোর দেবে। দেখবে এবার কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেও বিহার জিকে কিন্তু জোর দেবে বেশি, এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো দেবে সেগুলোও বিহার রিলেটেড দেবে। তো আমি এরপরে তোমাদের বিহার রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সও করিয়ে দেব। তো চলো কি বলছে, যে হোয়েন ডিড বিহার অ্যান্ড উড়িষ্যা বিকেম সেপারেট প্রভিন্স বাই দ্য পার্টিশন অফ প্রভিন্স অফ বিহার অ্যান্ড উড়িষ্যা। মানে যখন আমাদের বাংলা থেকে সালটা ছিল কত, 1912 সাল, এই বাংলা আলাদা হয়ে গেল, ওদিকে বিহার আর উড়িষ্যা থেকে গেল। আবার 1936 সালে সেখান থেকে আবার বিহার আর উড়িষ্যা আলাদা হয়ে যায়। তো সালটা কি হবে, 1 এপ্রিল 1936 সাল, বিহারটা আর উড়িষ্যাটা আলাদা আলাদা হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যে হু ইজ দ্য শর্টেস্ট সার্ভিস চিফ মিনিস্টার অফ বিহার। বলছে বিহারের সব থেকে কম দিন চিফ মিনিস্টার কে ছিল, মাত্র 5 দিন ছিল। এই 5 দিন কে ছিল, তাহলে সেটা হবে আমাদের সতীশ প্রসাদ সিনহা। ঠিক আছে, অপশন বিটা হচ্ছে রাইট, মাত্র 5 দিনের জন্য চিফ মিনিস্টার ছিল। তারপরে দেখো নেক্সট 64 কি বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি সিটিং চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া টু গো টু জেল। মানে চিফ মিনিস্টার চলাকালীন বিহারের কোন মানে চিফ মিনিস্টার থাকাকালীন বিহারের কোন চিফ মিনিস্টারকে জেলে ভরা হয়েছিল, তো সেটা আমরা জানি লালু প্রসাদ যাদব। ঠিক আছে, চলো, গাছের একটা ঘোটালা করেছিল তার জন্য জেলে যেতে হয়েছিল। নেক্সট 65 নম্বর কোশ্চেন দেখো। 65 নম্বর কোশ্চেন কি বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট নন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চিফ মিনিস্টার অফ বিহার টু কমপ্লিট হিজ টার্ম। দেখো
আমাদের যদি বলে প্রথম নন কংগ্রেস চিফ মিনিস্টার, যদি আরেকটাও যদি ভাবি যে নন কংগ্রেস পিএম কে ছিল প্রথম, তাহলে এটা সবাই জানি মোরারজি দেশাই। বাট যদি বলি বিহারের নন কংগ্রেস সিএম কে ছিল, তাহলে অ্যান্সারটা হয় মহামায়া প্রসাদ সিনহা। কিন্তু এ কমপ্লিট করতে পারেনি, 1 বছর ছিল। এখানে বলেছে যে কে কমপ্লিট করেছিল তার টার্মটা, সেটা পড়ছে লালু প্রসাদ যাদব। এই লালু প্রসাদ যাদব 90 সাল থেকে, প্রথমবার 1990 সাল থেকে 95 সাল পর্যন্ত এই লালু প্রসাদ যাদব কিন্তু চিফ মিনিস্টার হয়েছিল। এটাই প্রথম নন কংগ্রেসদের ফুল টার্মটা কমপ্লিট করেছিল। বাট যদি এই ফুল টার্মটা যদি অপশানে কমপ্লিটটা না থাকে, তাহলে অ্যান্সার কিন্তু এটা হবে। এই কোশ্চেনও আমরা পরবর্তীতে আসছি। নেক্সট 66-এ কি বলছে দেখো। 66-এ বলছে হু বিকেম দ্য ফার্স্ট নন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চিফ মিনিস্টার অফ বিহার। বিহারের একটা চিফ মিনিস্টার, যে মানে আগের কোশ্চেনটাই বলছে না, আগেরটা বললো কমপ্লিট করেছিল টার্মটা, বলে হলো আমাদেরকে লালু প্রসাদ যাদব। বাট যদি কমপ্লিট বলেনি, তাহলে নন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের চিফ মিনিস্টার কে, সেটা কিন্তু আমাদের হবে মহামায়া প্রসাদ সিনহা। নেক্সট 67-এ যাই। 67 কি বলছে? 67 বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি চিফ মিনিস্টার অফ বিহার। বিহারের প্রথম ডেপুটি চিফ মিনিস্টার কে ছিল? তো যারা জানো না জেনে নাও, সেটা হবে কি অনুরাগ নারায়ণ সিনহা। এই কোশ্চেনগুলো বিহারের রেসপেক্টে কিন্তু খুব ইজি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগুলো জিনিস কিন্তু আমাদের কাছে খুব ইজি বলতে পারবো, কিন্তু বিহারের কাছে খুব ইজি। কিন্তু আমরা যেহেতু বাংলার, তার জন্য কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট 68-এ কি বলছে দেখো। হু ইজ দ্য ফার্স্ট ফিমেল ডেপুটি চিফ মিনিস্টার অফ বিহার। দেখলাম তো ওটা ছিল আমাদের মেল, আর ফিমেল যদি বলে সেটা কিন্তু আমাদের কি হবে রেণু দেবী। কারণ একমাত্র চিফ মিনিস্টার মহিলা কিন্তু ওদের হয়েছে কিন্তু রাবড়ি দেবী, কিন্তু যে ডেপুটি ছিল সেটা ছিল রেণু দেবী। ঠিক আছে, চলো অনুরাগ ছেলে আর মেয়েদের হচ্ছে রেণু দেবী। নেক্সট 69 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, যে হোয়েন ওয়াজ দ্য পোস্ট অফ ডেপুটি চিফ মিনিস্টার অফ বিহার ক্রিয়েটেড। এই ডেপুটি মিনিস্টার ক্রিয়েটটা কবে করা হয়েছিল? আমাদের যে বলে ফার্স্ট ডেপুটি পিএম কে, আমরা জানি বল্লভভাই পাটেল। ঠিক ওই রকম বিহারের প্রথম যদি বলে যে কবে ক্রিয়েট করা হয়েছিল ডেপুটি পোস্টটা, তো সেটাই হচ্ছে আমাদের 2 এপ্রিল 46। এই 46 সাল থেকেই কিন্তু এই ডেপুটির পোস্টটা অলরেডি রয়েছে বিহারে। চলো নেক্সট 70 কি বলছে, যে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ বিহার ইন টার্ম অফ পপুলেশন। আমরা জানি যে এরিয়ার দিক থেকে যদি কম্পেয়ার করি, তো আমাদের এরিয়ার দিক থেকে আমরা 13 আর বিহার হচ্ছে 12, আর পপুলেশনের দিক থেকে আমরা হচ্ছি 4 আর বিহার হচ্ছে 3। ঠিক আছে, তো মাথায় রাখবে অ্যান্সারটা হবে কি থার্ড। পপুলেশনের দিক থেকে কিন্তু বিহার থার্ড। ঠিক আছে, নেক্সট 71-এ যাই। 71-এ কি বলছে দেখো। 71-এ বলছে হুইচ কান্ট্রি শেয়ার বর্ডার উইথ বিহার। বলছে এটা যদি বিহার হয়, তো এই বিহারের সাথে কে কানেক্ট রয়েছে? তো এই বিহারের সাথে বাংলাদেশ তো কানেক্ট নেই, বুঝতে পারছো, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। মায়ানমার তো ওই দিকটাতে রয়েছে, ভুটান তো ওইদিকে উপরে রয়েছে, সিকিম দেভাগ মিডিলে রয়েছে। তাহলে কে হবে অ্যান্সারটা? নেপাল। নেপালের সাথে কানেক্ট রয়েছে বিহার। তাহলে পরের যে কোশ্চেনটাতে যাব, এই টাইপেরই কোশ্চেন আছে, যেটা 72 নম্বরে কি বলছে দেখো, যে হাউ মেনি ইন্ডিয়ান স্টেট শেয়ার বাউন্ডারি উইথ বিহার। মানে বিহার রাজ্যটার সাথে কোন দেশ, কটা রাজ্য টাচ করে রয়েছে। তো এটা যদি বিহার হয়, তো এই দিকটাতে আমরা দেখি কি বলি, দেখি কাকে দেখি, ওয়েস্ট বেঙ্গলকে দেখি, এদিকে ঝাড়খণ্ডকে দেখব, আর এদিকে আমরা ইউপি দেখব। তাহলে কটা রাজ্য হলো? এখানে 3টা স্টেট, মানে রাজ্য টাচ করে রয়েছে বিহারে। তাহলে অ্যান্সার কি হবে? 3 স্টেট, ইউপি, ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বিহারের সাথে টাচে রয়েছে। নেক্সট, হুইচ রিভার স্প্লিট দ্য বিহার প্লেন ইন্টু দ্য হাফ ফ্রম ওয়েস্ট টু ইস্ট। মানে বিহারটাকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কে? যদি বলা হয় বিহারটাকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কে, তো
তো সেটা হচ্ছে আমাদের গঙ্গা রিভার। এই গঙ্গা রিভারটাকেই পশ্চিম আর পূর্ব ভাগ করেছে, ঠিক আছে। নেক্সট, তারপরে 74 দেখো, 74 কি দেখাচ্ছে, যে গোটা ইন্ডিয়াতে আমাদের যেমন মাথায় রাখবে, ইন্ডিয়াতে টোটাল প্রায় 31% মানুষ 11 সেন্সাস অনুযায়ী টাউনে বাস করে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলও প্রায় ওই রকমই। কিন্তু বিহারের, যেহেতু তোমরা জানো যে বিহারের টাউন খুব কম, তার জন্য বিহারে কিন্তু আরবান মানে শহরে মানুষ কতগুলো থাকে, 11.3% টাউনে বাস করে, বাদ বাকিগুলো কিন্তু আমাদের গ্রামে বাস করে। 75, আজকে আমাদের 30টা কোশ্চেন রয়েছে। 75 নাম্বার কি বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বিহার মিনস, মানে বিহার কথার অর্থ কি? তো বিহার কথার অর্থ হচ্ছে বাসস্থান, যেটা হচ্ছে আমাদের অ্যাবড মানে বাসস্থান, ঠিক আছে। তাহলে এগুলো জিনিস জেনে রাখো, বিহারে চাকরি করতে চলেছো তো এগুলো জিনিস কিন্তু তোমাকে জানতে হবে। তারপরে কি বলছে, হুইচ এজ ওয়াজ নোন অ্যাজ দ্য নিওলিথিক এজ ইন বিহার। এই বিহারের নিওলিথিক এজ আমরা তো জানি ইতিহাসে, প্যালোলিথিক, নিওলিথিক, মেসোলিথিক এগুলো তো পড়েছি আমরা। তো বলছে বিহারের নিওলিথিক এজটা টাইম পিরিয়ডটা কত, তাহলে মনে রাখবে 10,800 থেকে 3,300, এটা এই এজটাকে বলা হয় বিহারের নিওলিথিক এজ। এগুলো না পড়লে পারবে না। নেক্সট 77 কি বলছে দেখো, হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য কলোনিক্যাল পিরিয়ড অফ বিহার। বিহারের কলোনিক্যাল পিরিয়ড কবে? মনে রাখবে ওই ক্লাইভ থেকে স্বাধীনতা পর্যন্ত, তো পলাশির যুদ্ধ থেকে স্বাধীনতা পর্যন্ত, 1757 থেকে 1947 সাল পর্যন্ত এই কলোনিক্যাল পিরিয়ড অফ বিহার বলা হয় এই পিরিয়ডটাকে, ঠিক আছে। নেক্সট, মানে এক কথায় বিহারের কলোনি, মানে এর ব্রিটিশের কলোনি হিসাবে। ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য আর্কিওলজিক্যাল সাইট, যেটা হচ্ছে আমাদের চিরান। চিরানটা কোথায় লোকেটেড, এটা আমরা আগেও পড়েছিলাম, সেটা হচ্ছে আমাদের সারন ডিস্ট্রিক্ট। এই সারন ডিস্ট্রিক্টে চিরানটা অবস্থিত। এটা খুব কমন কোশ্চেন বা অনেকবার আমি পড়িয়েছি। তারপরে কি আছে বলছে, হোয়াট আর দ্য কিং অফ দ্য বিদিহা কিংডম। বিদিহা কিংডম মনে আছে, ওই লিছুবি ডাইনেস্টি, বিদিহা, এরকম 8টা ডাইনেস্টি বৈশালীতে রাজ করত, তো সেই জিনিস সেইগুলোই বলছে, ঠিক আছে। তো ওখানকার ওই কিংডমের রাজা কে ছিল, সেটা ছিল আমাদের জানাকা বা জানাকাশ, ঠিক আছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 80 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 80 নম্বর কোশ্চেন কি বলছে, যে হু ইজ দ্য অথর অফ রামায়ণ। রামায়ণ, আবার রামায়ণের অথরকে এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের বাল্মীকি, আর মহাভারতকে বেদব্যাস, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের কি মনে রাখবে, যে বাল্মীকি হবে অ্যান্সার। নেক্সট, এবার কিছু আমি তোমাদের লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা এগুলো পড়বে, এগুলো তোমার বিহার জিওগ্রাফি থেকেও আসে, কারণ এগুলো বিহারের ড্যাম। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ড্যামগুলো তোমরা জানো অনেকেই, বাট বিহারের ড্যামগুলো তোমরা দেখতে পাবে। আমি এক জায়গায় লিস্ট করে দিয়ে দিয়েছি, এগুলো পড়বে, তাহলে কিন্তু কোন পেয়ে যাবে, কোন নদীর উপর কোন ড্যামটা রয়েছে, একটু পড়ে নেবে, তাহলে তোমাদের কাছে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে জিওগ্রাফির ওই কাজগুলো হয়ে যায়, তাহলে ওটাও স্ট্যাটিক জিকের মধ্যে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌর্য ডাইনেস্টি। এই মৌর্য ডাইনেস্টি, যেটাকে আমরা মৌর্য বংশ বলি, এই মৌর্য বংশের ফাউন্ডারকে, তা আমরা জানি মৌর্য বংশের ফাউন্ডারকে, যেটা হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য, বিষ্ণুগুপ্ত বা এই চাণক্য এ কি করেছিল, ধননন্দকে তুলে চন্দ্রগুপ্ত মৌর্যকে বসিয়েছিল, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে হচ্ছে কি বিন্দুসার, এবং বিন্দুসারের ছেলেকে অশোক। তো এটা হচ্ছে আমাদের, চলো, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট 82 নম্বর কোশ্চেন কি বলছে, 82 নম্বর কোশ্চেন বলছে, হোয়ার ওয়াজ চন্দ্রগুপ্ত মৌর্য বর্ন। চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় জন্মগ্রহণ করে? মনে করো অ্যাকচুয়ালি কি হয়, 16টা মহাজনপদ মিলে একটা যে লাস্ট যে বিলং করবে সেটাই তো আমাদের মগধ। আর মগধেই তো আমাদের কি হয়েছিল, হর্ষ ডাইনেস্টি, শিশুনাগ ডাইনেস্টি, নন্দ ডাইনেস্টি, তারপরে ছিল মৌর্য ডাইনেস্টি। তার জন্য অ্যান্সারটা কিন্তু মগধ। এই মগধই চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেছিল। নেক্সট
83 কি বলছে, হু ইজ দ্য ফাদার অফ অশোকা দ্য গ্রেট, মানে অশোকের বাবার নাম কি? এখনই বললাম যে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, আর বিন্দুসারের ছেলে হচ্ছে অশোক, তাহলে বাবা হচ্ছে কি? বিন্দুসার বা বিন্দুসার। ঠিক আছে, আজীবক ধর্মের ছিল এ। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য ছিল জৈন ধর্মের এবং অশোক ছিল বৌদ্ধ ধর্মের, সবাই তিনজনেই কিন্তু আলাদা আলাদা ধর্মের। তারপরে দেখো কি বলছে যে হু ফাউন্ডেড দ্য সিটি অফ পাটলিপুত্র। এই পাটলিপুত্র, দেখো মগধের একটা জিনিস মাথায় রাখবে যে মগধের যে ক্যাপিটালটা প্রথমে কোথায় ছিল? রাজগীর, তারপরে কোথায় উঠলো? পাটলিপুত্র, তারপরে কোথায় হলো? বৈশালী, আবার পাটলিপুত্র। তো এই রাজগীর তো আমাদের কে করেছিল? ফাউন্ডার বিন্দুসার। বাট এই পাটলিপুত্রতে করেছিল কে? উদয়ন। বাট অজাতশত্রু এই পাটলিপুত্র সিটিটা তৈরি করেছিল, বাট ওখানে ক্যাপিটালটা উদয়ন নিয়ে গেছিল, তার জন্য কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে আমাদের, যেটা হচ্ছে আমাদের অজাতশত্রু। ঠিক আছে, তোমাকে যদি বলে পাটলিপুত্র সিটিটা অজাতশত্রু তৈরি করেছিল, কিন্তু ওইখানে রাজগীর থেকে পাটলিপুত্রতে কে নিয়ে গেছিল ক্যাপিটালটা? উদয়ন। কারণটা, 3টা নদী দিয়ে ঘেরানো ছিল জায়গাটা, যেখানে শত্রুরা আসতে পারতো না সহজে, ভালো একটা জায়গা ক্যাপিটালের জন্য। কি বলছে? হুজ এম্পায়ার ইজ অলসো নন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইন্ডিয়া, মানে বলছে গোল্ডেন যুগ কোন যুগটাকে বলবো? তো এটা আমরা সবাই জানি গুপ্ত পিরিয়ডে, কারণ এখানে ম্যাথামেটিক্স থেকে শুরু করে অ্যাস্ট্রোনমি থেকে শুরু করে ফিলোসফি থেকে শুরু করে সব কিছু ডেভেলপ হয়, এটা ওই জন্য বলা হয় কি গোল্ডেন এজ। ঠিক আছে, ইতিহাসের গোল্ডেন এজ। নেক্সট 86 কি বলছে? নালন্দা ওয়াজ দ্য ইউনিভার্সিটি ইন দ্য অ্যানসিয়েন্ট কিংডম অফ মগধ। তো আমরা জানি নালন্দা বিশ্ববিদ্যালয়টা কি ছিল? বৌদ্ধদের একটা, মানে বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, বুদ্ধিজমের অ্যান্সারটা হবে বুদ্ধিজম। তারপরে নেক্সট 87 কি বলছে? হু ওয়াজ দ্য লাস্ট গুরু অফ শিখিজম বর্ন ইন পাটনা ইন 166, মানে 1666 খ্রিস্টাব্দে লাস্ট গুরুকে? গুরু গোবিন্দ সিং, তার জন্ম হয়েছিল পাটনাতে, তো সেটা হচ্ছে কি? গুরু গোবিন্দ সিং 10 নম্বর। তাহলে ফার্স্ট গুরুকে? গুরু নানক, তার জন্মটা কবে হয়? তার জন্মটা হয় আমাদের 1459 খ্রিস্টাব্দে, মানে গান্ধীজি জন্মের ঠিক 400 বছর আগে এর গুরু নানকের জন্ম হয়, আর এটা তো 1666। 88 কি বলছে? বিক্রমশিলা ওয়াজ ওয়ান অফ দ্য 3 মোস্ট ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট সেন্টার, মানে বলছে বুদ্ধিস্টের 3টা মেন সেন্টারের মধ্যে বিক্রমশিলা হচ্ছে একটা, এবং লার্নিং ইন ইন্ডিয়া ডিউরিং দ্য পাল এম্পায়ার, মানে পালরা যখন ছিল তখন কে কে ছিল? নালন্দা আর বিক্রমশিলা, আর একটা কি ছিল? ওটাই অ্যান্সার চাইছে তোমার কাছে। তো সেটা হবে আমাদের কি? সেটা হবে আমাদের, দেখতে পাচ্ছ, সেটা হবে আমাদের উদন্তপুরী। এই তাহলে বুদ্ধিস্টদের 3টা ফেমাস কি কি ছিল? উদন্তপুরী, নালন্দা আর বিক্রমশিলা। ঠিক আছে, নেক্সট যেটা যাব আমরা 89 কি বলছে? দেখো বলছে দ্য ড্যাশ রিভল্ট অফ ইন বিহার ওয়াজ অ্যান আপরাইজ রিভল্ট বাই সার্টেন জমিদার অ্যান্ড chieftain against the British East India Company in the Indian state of Bihar। দেখো সালটা হবে কত? 1781-তে, যখন ছিল আমাদেরকে ওয়ারেন হেস্টিংস। 1781 ওয়ারেন হেস্টিংসের সময় এই বিদ্রোহটা হয়েছিল, তাহলে সালটা মাথায় রাখবে, তাহলেই হবে। লাস্ট কোশ্চেন যাই। লাস্ট কোশ্চেন কি বলছে? দেখো দেখো লাস্ট কোশ্চেন কি বলছে? আনটিল হুইচ ইয়ার ডিড বিহার রিমেন এ পার্ট অফ দ্য বেঙ্গল প্রেসিডেন্সি অফ ব্রিটিশ, মানে যে বেঙ্গল যে প্রেসিডেন্সির ক্লাস কবে পার্ট ছিল? তো প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের প্রভিন্স থেকে, বাংলা থেকে যে বিহারটা ভাগ হয়েছিল সেটা ছিল 1912 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এটা আমাদের টোটাল 30টা কোশ্চেন করলাম 13 নম্বরে। এরকম আমরা চালাবো পরীক্ষা পর্যন্ত, তোমরা জাস্ট ভিডিওগুলো দেখে যাও। পিডিএফগুলো পেতে গেলে অ্যাপ ডাউনলোড করে নাও। আর যারা যারা এখন অ্যাডমিশন নিয়েছো তারা অনেকজন নাম কিন্তু আমাকে পাঠাওনি, তাই আমি গ্রুপে অ্যাড করতে পারছি না। ঠিক আছে, আর যারা যারা এখনও কোর্স নাওনি নিয়ে নাও, তাহলে এগুলো তো আমি ফ্রি অফ কস্টে তোমাদের দিচ্ছি ইউটিউবে, কিন্তু মেন কোর্স কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে, এবং যা 999 টাকায়। তোমরা নিতে চাইলে এই স্টাডি ক্যাম্পাস অ্যাপটা ডাউনলোড করে নাও, পেমেন্ট করে দিলেই হয়ে যাবে, আর আমাকে ফুল নামটা পাঠিয়ে দেবে, তাহলেই হয়ে গেল।
তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যদি তুমি বিপিএসসি 4.0 জন্য ক্যান্ডিডেট থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে তোমার খুব হেল্প হবে। থ্যাংক ইউ।